দ্য মেয়র অফ ক্যাস্টার ব্রিজ বাই থমাস হার্ডি। ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। এই ক্লাসে আমি তোমাদের থমাস হার্ডির লেখা বিখ্যাত নভেল দ্য মেয়র অফ ক্যাস্টার ব্রিজ নিয়ে ইন ডিটেইল আলোচনা করে দেব, যেটা তোমাদের টিআরবিটি পিজিটি ইংলিশ অ্যাসপিরিয়েন্টসদের আগামী এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হবে। শুধুমাত্র টিআরবিটি পিজিটি অ্যাসপিরিয়েন্টসদের ক্ষেত্রে নয়, আজকের ক্লাসটি সমস্ত কম্পারেটিভ এক্সামে, যেখানে ইংলিশের ক্ষেত্রে দ্য মেয়র অফ ক্যাস্টার ব্রিজ থাকবে, এছাড়াও গ্র্যাজুয়েশনে এবং এর সিলেবাসে যে ইউনিভার্সিটিতে এই মেয়র অফ ক্যাস্টার ব্রিজ অন্তর্ভুক্ত, সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আশা করি কেউ ক্লাসটা মিস করবে না, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ। তবে সরাসরি আজকের ক্লাসের আলোচনা শুরু করার আগে বলে রাখি, যারাই এই চ্যানেলে একদমই নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে পরবর্তী তোমাদের সিলেবাসের অন্তর্গত এরকমই গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এছাড়াও টিআরবিটি পিজিটি ইংলিশ 2025-এর প্রস্তুতির উদ্দেশ্যে টিআরবিটির অ্যাসপিরেন্টসরা তোমাদের ফুল সিলেবাস বেসড সমস্ত টপিকের ওপরে ইন্ডিভিজুয়ালি গুরুত্বপূর্ণ সমস্ত নোটস, ওয়ান লাইনার্স এবং বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ সহ প্রত্যেকটি প্র্যাকটিস সেট পারচেস করতে হলে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে তোমাদের আগামী পরীক্ষার উদ্দেশ্যে প্রত্যেকটি টেক্সটের ওপরে, লিটারারি মাস্টার্সের ওপরে, গ্রামারের ওপরে এবং রেটোরিক প্রসোডির ওপরে থাকছে গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউস এবং ফুল সিলেবাস বেসড সমস্ত গুরুত্বপূর্ণ নোটস এবং ওয়ান লাইনার্স। আশা করি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, ওয়ান লাইনার্স এবং এমসিকিউ সহ এই বিশেষ গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটগুলি আগামী পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের ক্ষেত্রে ভীষণই হেল্পফুল হবে। তাই যারা ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই সমস্ত নোটসের জন্য কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। পাশাপাশি তোমরা তোমাদের আগামী এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের পেইড গ্রামার মেম্বারশিপ এবং পেইড টেক্সট মেম্বারশিপ গ্রুপে জয়েন করতে পারো, যেখানে তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে থাকছে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত প্র্যাকটিস সেট, গ্রামারের ওপরে এমসিকিউ সহ সমস্ত প্র্যাকটিস সেট এবং বিশেষ কিছু টেক্সটের ওপরে লাইন বাই লাইন এক্সপ্লানেশন, ওয়ান লাইনার্স এবং আরও বিশেষ কিছু টেক্সটের ওপরে বিশেষ গুরুত্বপূর্ণ এমসিকিউ সহ প্র্যাকটিস সেট বা মক টেস্ট। এবং এই গ্রামার মেম্বারশিপ ব্যাচ তোমরা অনলি ₹29-এ জয়েন করতে পারো এবং এই টেক্সট মেম্বারশিপ গ্রুপ তোমরা অনলি ₹89-এ জয়েন করতে পারো। তাই যারা ইচ্ছুক আমাদের এই পেইড মেম্বারশিপ কোর্সগুলো জয়েন করতে পারো। সমস্ত পেইড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমরা পেইড ইএমআরএস পিজিটি টিজিটি ইংলিশের প্রিপারেশনের জন্য আলাদা কোর্স পেয়ে যাচ্ছ, যেখানে পিজিটি এবং টিজিটি ইংলিশের উদ্দেশ্যে ফুল সিলেবাস বেসড সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস অ্যাভেলেবল উইথ প্র্যাকটিস সেট। এছাড়াও বিপিএসসি টিআরই 4.0-র জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস পেয়ে যাচ্ছ পেইড মেম্বারশিপ গ্রুপে। পাশাপাশি ডাব্লিউবি সেট এবং নেটের উদ্দেশ্যেও আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ পেইড মেম্বারশিপ কোর্স থাকছে খুবই স্বল্প মূল্যে। তাই যারাই এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা চাইলে আমাদের এই পেইড মেম্বারশিপ কোর্সগুলো কিন্তু পারচেস করতে পারো। সমস্ত মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়া ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। শুরু করছি আজকের আলোচনা থমাস হার্ডির লেখা বিখ্যাত নভেল মেয়র অফ ক্যাস্টার ব্রিজ। দেখো, থমাস হার্ডির এই বিখ্যাত উপন্যাসটি প্রকাশিত হয় 1886 সালে, 1886-এ, এবং এটি তার ওয়েসেক্স নভেলস ধারার অন্যতম একটি সেরা উপন্যাস। গল্পটি ঘটে কাল্পনিক ইংরেজ শহর ক্যাস্টার ব্রিজে, যেটা মূলত ডরসেট অঞ্চলের ডরচেস্টার শহরকে ভিত্তি করে নির্মিত হয়েছিল। এই উপন্যাসটি মানুষের ভাগ্য, অনুতাপ, আত্মগ্লানি এবং নৈতিক পতনের করুণ কাহিনী আমাদের সামনে তুলে ধরেছে। এখানে দেখো, প্রত্যেকটা ইনফরমেশন ইন ডিটেইল কিন্তু এক্সাম পারপাসে যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমি প্রত্যেকটা কিন্তু আলোচনা করেছি। আশা করি এই সমস্ত পয়েন্টসগুলো এক্সামের ক্ষেত্রে ভেরি হেল্পফুল হবে। তো দেখো, এক্ষেত্রে ফুল টাইটেল, অথার, জনরা, প্রকাশনা, কোন ইয়ারে পাবলিশ হয়েছিল, সেটিং, পিরিয়ড, টোন, ন্যারেটিভ স্টাইল, মেজর থিম, সিম্বলিজম এবং মরাল সবকিছুই আমি ইন ডিটেইল আলোচনা করেছি। তো দেখো, এই যে মেয়র অফ ক্যাস্টার ব্রিজ, এই গল্পের সূত্রপাত হয়েছিল মাইকেল হেনচার্ড নামক এক তরুণ কৃষি শ্রমিক এবং তার স্ত্রী সুসান আর তাদের শিশুকন্যা এলিজাবেথ জেনকে নিয়ে। তারা কাজের খোঁজে একটা মেলায় আসে, ওয়েড অন প্রিয়র্স ফেয়ার। কিন্তু মেলায় হেনচার্ড প্রচন্ড
মদ্যপ হয়ে পড়ে, প্রচুর মদ পান করে, দিয়ে মদ্যপ হয়ে পড়ে এবং মদের নেশায় সে জীবনের প্রতি এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল যে মদের নেশায় সে রাগে নিজের ওই স্ত্রী এবং শিশু কন্যাকে সে বিক্রি করে দেয়। কার কাছে? একটা নাবিকের কাছে, যার নাম ছিল নিউশন। কত দামে? মাত্র 5 গিনি দিয়ে। তাহলে সে তো মদ্যপ ছিল, রাগান্বিত অবস্থায় এটা করেছে, কিন্তু স্ত্রী সুসান লজ্জায় এবং অবমাননায় ভেঙে পড়ে। আর নাবিকের মানবিক ব্যবহারে সে তখন তার সঙ্গে চলে যায় নিজের স্বামীকে গালমন্দ করে এবং তার উপরে যথেষ্ট ক্ষুব্ধ হয়ে। পরের দিন সকালে যখন হেনচার্ড সজাগ হলো, মানে তার যখন সেই মদ্যপ অবস্থা কাটলো, তার তখন মনে পড়লো সে যে কাজটা করেছে সেটা যথেষ্টই ঘৃণ্য। তখন তার সেই কৃতকর্মে নিজের ওপরে তার খুবই রাগ হলো এবং তার খুবই আত্মগ্লানি হলো এবং সে যা করেছে সেটার ভয়াবহতা সে বুঝতে পারলো। তখন সে গভীর অনুশোচনা করে মেলার সেই স্থানে ফিরে যায় যেখানে সে তার স্ত্রী এবং শিশুকে হারিয়ে গিয়েছে আগের দিনে, কিন্তু সে তাদেরকে একদমই খুঁজে পায় না। ফলে সে পাপবোধে নিজের শপথ নেয় যে সে আগামী 21 বছর পর্যন্ত সে এক ফোঁটাও মদ স্পর্শ করবে না। 21 বছরই কেন পার্টিকুলারলি? বিকজ হি ওয়াজ দ্যাট টাইম 21 years old. That's how he gets onto the number 21. তো যাই হোক, এইভাবে 21 বছর কেটে গেল। 21 বছর পরে ভাগ্যের চাকা ঘুরে গেল। হেনচার্ড এখন ক্যাস্টারব্রিজ শহরের মেয়রে পরিণত হয়েছে। মানে গল্প বলা হচ্ছে 21 বছর পরে। 21 বছর পরে আমরা যখন দেখছি সিনারিওতে কি দেখতে পাচ্ছি? হেনচার্ড ক্যাস্টারব্রিজ শহরের মেয়র। সে এক পরিশ্রমী শক্তিশালী ব্যবসায়ী, শস্য ব্যবসা মানে ক্রপসের ব্যবসায় তার প্রচুর নাম এবং সম্পদ হয়ে গেছে, কিন্তু ভেতরে ভেতরে সে অতীতের সেই পাপ নিয়ে কিন্তু অনুতাপে ভুগছে। আর অন্যদিকে আমরা কি দেখতে পাই? যে তার স্ত্রী সুজান এবং এলিজাবেথ জেন যে নিউশন নামক নাবিকের সাথে চলে গিয়েছিল, যার কাছে বিক্রি করে দিয়েছিল হেনচার্ড, তো সেই যে নাবিকের কাছে গিয়েছিল সেই নাবিক নিউশন সমুদ্র যাত্রায় গিয়ে নিখোঁজ হয়ে যায়, সে আর ফিরে আসেনি। তাই সে মৃত ভেবে ধরে নেওয়া হয়। কার দ্বারা? সুজানের দ্বারা। ফলে সুসান ভাবে তিনি মারা গেছেন এবং তার সেখানে আর থেকে কি হবে। সুসান তখন তার মেয়েকে নিয়ে হেনচার্ডকে খুঁজতে বেরোয় যে একটা সাহারা তো চলে গেল, তাহলে এখন তাদের সাহারাকে। তাই সে তার প্রাক্তন স্বামী হেনচার্ডকে খুঁজতে বেরোয় এবং সে এসে পৌঁছয় ক্যাস্টারব্রিজে। কিন্তু হেনচার্ড এখন শহরের একজন সম্মানিত মানুষ, সুতরাং সে সরাসরি স্বামীকে বলতে চায় না যে সে ফিরে এসেছে। সে গোপনে থাকতে শুরু করে। হেনচার্ড একদিন তাদেরকে দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে যায় পুরোপুরি। নিজের পাপ মোচনের আশায় সে গোপনে পরিকল্পনা করে আবারও সে সুসানকে বিয়ে করবে। সে সবার উদ্দেশ্যে এমন বোঝাতে চায় যেন তার পুরনো প্রেম আবারও উজ্জীবিত হয়ে উঠেছে। তাই সে বাকিদেরকে দেখানোর উদ্দেশ্যে যে দুজন দুজনকে এত চেনে, তাদের পুরনো প্রণয় আবার যেন উজ্জীবিত হয়ে উঠে, সেজন্য সে সবাইকে দেখিয়ে আবারও বিয়ে করে। অন্যদিকে আমরা ডোনাল্ড ফারফ্রেকে দেখতে পাবো। ডোনাল্ড ফারফ্রের আগমন ঘটছে এই গল্পে। তিনি একজন তরুণ স্কটিশ যুবক। তিনি বুদ্ধিমান, নম্র এবং বিজ্ঞ ব্যক্তি, যিনি ব্যবসায় নতুন নতুন পদ্ধতি জানেন। তিনি এসে হেনচার্ডকে কিছু বুদ্ধি দেন তার শস্য ব্যবসায়, যা হেনচার্ডকে অনেক ক্ষতি থেকে বাঁচায়। সেই সময় হেনচার্ডের অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল। তিনি আসার ফলে এমন বুদ্ধি দেন যে হেনচার্ডের ব্যবসায় অনেক উন্নতি হয়, বা সেই ক্ষতি যেটা হতে যাচ্ছিল সেটা আর হয় না। ফলে হেনচার্ড তার মেধায় মুগ্ধ হয়ে তাকে নিজের সহকারী বা বন্ধু বানায়। কিন্তু শীঘ্রই হেনচার্ড বুঝতে পারে যে লোকেরা ফারফ্রেকে তার চেয়ে বেশি পছন্দ করছে, কারণ সে তার থেকে বেশি শিক্ষিত, বেশি নম্র, বেশি আধুনিক চিন্তাধারার। ফলে তার মধ্যে হিংসে হতে শুরু করে। হেনচার্ডের মধ্যে হিংসা জন্মায়। একদিকে তার অতীতের অপরাধের যন্ত্রণা, অন্যদিকে ফারফ্রের প্রতি হিংসা। এই সব মিলিয়ে তার মানসিক অবস্থার কিন্তু অবনতি ঘটে। সে নিজেকে আর সামলাতে পারে না। ইন দ্য মেন টাইম ফারফ্রে এত কিছু দেখে সে আলাদা হয়ে যায় এবং নিজের ব্যবসা শুরু করে। ফলে হেনচার্ড তার প্রতি আরো ক্ষুব্ধ হয়ে যায় এবং তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, যেহেতু সে আলাদা ব্যবসা গড়ে তোলে। তো এই হেনচার্ড একদিন সুজানের রেখে যাওয়া একটা চিঠি পায়, যেই চিঠিতে প্রকাশ পায় একটা এমন সত্যি যেটার সে কল্পনাও করতে পারেনি। কি ছিল সেই সত্যি? এলিজাবেথ জেন আসলে তার মেয়ে নয়, বরং নিউশনের মেয়ে। এই যে সত্যিটা তাকে একদমই ভেঙে দেয়, কারণ সে ভেবেছিল এলিজাবেথ জেন তার মেয়ে, কিন্তু সুজান কিন্তু বলে রেখেছিল যে এই চিঠিটা এলিজাবেথ জেনের বিয়ের আগে পর্যন্ত যেন না খোলা হয়, বিয়ের পরেই যেন এটা খোলা হয়। এবং এই চিঠিটা সে আগে খুলে বুঝতে পেরে গেল যে সে তার মেয়ে নয়। এবং আগে যখন সে জানতো সে তার মেয়ে, বা এলিজাবেথ জেনকে সে বারবারও বোঝানোর চেষ্টা করেছে সেই তার রিয়েল ফাদার, তখন তার প্রতি তার ব্যবহার ভালো ছিল। কিন্তু সুজানের এই চিঠিটা পড়ার পর থেকে কিন্তু তার এলিজাবেথ জেনের প্রতি ব্যবহার পুরোপুরি পাল্টে যায়, এটা জেনে যে এলিজাবেথ জেন নিউশনের মেয়ে। সে দূরে সরে যায় মেয়ের কাছ থেকে, যদিও মেয়েটা কিন্তু অবাক হয়ে যায় এবং তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সেমই বজায় রাখে নিজের মনে। কিন্তু সে হেনচার্ডের কাছ থেকে খুবই খারাপ বিহেভিয়ার পায়।
এরপরে আমরা সুজানের মৃত্যু দেখতে পাবো। সুজান অসুস্থ হয়ে মারা যায়। তার মৃত্যুর পর হেনচার্ড আরো একা হয়ে পড়ে। তার জীবনে একটা নতুন তরুণী আসে, কি? লুসেটা। লুসেটা টেম্পলম্যান, যার সঙ্গে একসময় হেনচার্ডের কিন্তু গোপন সম্পর্ক ছিল। এবং একদিন লুসেটার সাথে এলিজাবেথ জেনের সাক্ষাৎ হয়ে যায়। এবং এলিজাবেথ জেন যখন তার বাবার কাছ থেকে এত খারাপ বিহেভিয়ার পাচ্ছিল, সেইটা লুসেটা জানতে পেরে এবং তার মায়ের মৃত্যুর খবর জানতে পেরে কিন্তু লুসেটা এলিজাবেথকে তার সাথে থাকার প্রস্তাব দেয়। এবং এই লুসেটার সাথে যখন এলিজাবেথ জেন ছিল, তখন তাদের বাড়িতে প্রায় ভিজিট করতে আসে ফারফ্রে। এবং অন্যদিকে দেখা যায় এই লুসেটা শহরে আসার পরে ফারফ্রে তার প্রেমে পড়ে যায়। ফারফ্রে তাকে বিয়ে করে ফেলে। হেনচার্ডের ঈর্ষা এবং ক্রোধ তাতে সীমা ছাড়িয়ে যায়, কারণ সে কি জেনেছিল যে সে লুসেটাকে ভালোবাসে, তার প্রতি তার একটা আকর্ষণ ছিল, গোপন একটা সম্পর্ক ছিল হেনচার্ডের প্রতি। কিন্তু লুসেটা হেনচার্ডের এই বিহেভিয়ার এলিজাবেথের মুখ থেকে শুনে তার থেকে দূরত্ব মেনটেন করে এবং ফারফ্রেকে বিয়ে করে নেয়। সেই রাগ, সেই ঈর্ষা সে কিন্তু আর নিতে পারেনি। তার ঈর্ষা ক্রোধ সীমা ছাড়িয়ে যায় কার? হেনচার্ডের। ফলে সে কি করে? লুসেটার এবং তার গোপনীয় কিছু তথ্য ফাঁস করে দেয়। ফলে শহরের লোক লুসেটা এবং হেনচার্ডকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে তাদের পুরনো সম্পর্কের কাহিনী। লুসেটা কি করে? সেই লজ্জায় মারা যায়, হার্ট ফেল করে সেই লজ্জায় মারা যায়। তাহলে কি পরিমাণ বদমাশ লোক দেখো। তার যখন অভিসন্ধি পূরণ হলো না, লুসেটা যখন ফারফ্রেকে বিয়ে করে নিল, সেই আগে কিন্তু তাদের পুরনো সম্পর্কের সমস্ত তথ্য কিন্তু লুসেটার প্রতি বা ফারফ্রের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য সে পাবলিক করে দেয়। ফলে পাবলিক তাদের সেই পুরনো সম্পর্ক নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করলে লুসেটা লজ্জায় আতঙ্কে হার্ট ফেল করে কিন্তু মারা যায়। এবং লুসেটার মৃত্যুর পরে আমরা দেখতে পাই যে ফারফ্রে আরো সফল হতে থাকে ব্যবসাতে। হেনচার্ড কিন্তু একেবারে নিঃস্ব হতে শুরু করে এবং ফারফ্রে হেনচার্ডের ব্যবসা ধীরে ধীরে পুরোপুরি নষ্ট হয়ে যায়, মান সম্মান চলে যায় এবং বন্ধুরাও দূরে সরে যায়। তারপরে দেখতে পাই হঠাৎ করে একদিন নিউশন ফিরে আসে এবং সবাই বুঝতে পারে যে নিউশন বেঁচে আছে। সে এলিজাবেথ জেনকে দেখতে আসে এবং তাকে তার সঙ্গে নিয়ে যেতে আসে। কিন্তু হেনচার্ড এখন তো তার কেউ নেই, শুধুমাত্র এলিজাবেথ জেন ছাড়া। তাই একমাত্র সঙ্গী হিসেবে সে এলিজাবেথ জেনকে আর হারাতে চায় না। যদিও সে এর আগে কিন্তু যখন তার পিতৃ পরিচয় জেনেছিল, খুবই তার প্রতি ঘৃণা বা হিংসা বা তার সাথে খুবই খারাপ ব্যবহার করেছিল। কিন্তু এখন একে একে সমস্ত কাছের মানুষ চলে যাওয়াতে, তার কোনো বন্ধু না থাকাতে সে এলিজাবেথকে যেন আঁকড়ে ধরে বাঁচতে চায় একমাত্র সঙ্গী হিসেবে। সে এলিজাবেথকে হারানোর ভয়ে মিথ্যা বলে নিউশনকে যে এলিজাবেথ জেন মারা গেছে। সেই সময় প্রেজেন্ট ছিল না এলিজাবেথ জেন বাড়িতে। যখন নিউশন ফিরে আসে এলিজাবেথকে নিতে, সে তখন মিথ্যে কথা বলে যে এলিজাবেথ মারা গেছে। এই মিথ্যা কিন্তু পরে ফাঁস হয়ে যায়, বেশি দিন থাকে না। এলিজাবেথ জেন তার উপরে ভীষণ রাগ করে যে কেন সে তার প্রকৃত পিতাকে সে মারা গেছে বলে এমন ভুল ইনফরমেশন দেয়। তখন ফারফ্রে এসে বোঝানোতে এলিজাবেথ ধীরে ধীরে শান্ত হয়, হেনচার্ডের ওপর তার রাগ ধীরে ধীরে কমে এবং শেষে আমরা দেখতে পাই ফারফ্রে এবং এলিজাবেথ জেনের কিন্তু বিয়ে ঠিক হয়। কিন্তু হেনচার্ড লজ্জা ও দুঃখে শহর ছেড়ে একদম নিঃসঙ্গ একটা জীবনে চলে যায়। তার শেষ দিনগুলো সেখানেই কাটে, একাকিত্বে, অপরাধ বোধে এবং আত্মগ্লানিতে। কিছুদিন পরে সে সেখানে একাকী থাকার সময় মারা যায়। একটা নির্জন ঘরে সম্পূর্ণ নিঃস্ব এবং পরিত্যক্ত অবস্থায় তাকে পাওয়া যায়। তার মৃত্যুর পর পাওয়া যায় একটা চিঠি। তাতে কি লেখা ছিল? তার শেষ ইচ্ছা। তার শেষ ইচ্ছা কি ছিল? লেট মি বি ফরগটেন, লেট নো ম্যান রিমেম্বার মি। আমাকে যেন সবাই ভুলে যায়, কেউ যেন আমাকে না মনে রাখে। এটাই ছিল তার শেষ ইচ্ছা। আশা করি দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ নভেলের এই পুরো প্লটটা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এবারে এই নভেলের থিম নিয়ে আলোচনা করব। প্রতীক ও থিম কি ছিল? দেখো, এখানে প্রত্যেকটি থিম আমি কিন্তু ইন ডিটেইল আলোচনা করেছি। আমরা ভাগ্য এবং নিয়তি দেখতে পাই, ফেট, প্রাইড অ্যান্ড ফল দেখতে পাই, রিপেন্টেন্স দেখতে পাই, আধুনিক বনাম পুরনো মানসিকতা দেখতে পাই, শহর এবং প্রকৃতি দেখতে পাই। কারণ আমরা জানি যে হার্ডির উপন্যাসে মানুষের জীবন প্রকৃতি ও ভাগ্যের হাতে বাঁধা। হেনচার্ডের জীবন একটা অনুশোচনার প্রতীক। হেনচার্ডের অহংকারিতার ধ্বংসের কারণ সেটা আমরা এই নভেলে বুঝতে পারি। সে অনুশোচনা করলেও ভাগ্য তাকে ক্ষমা করে না। কিন্তু ফারফ্রে নতুন যুগের যেন একটা প্রতীক এখানে। হেনচার্ড পুরনো ভাবনার প্রতীক, আর ক্যাস্টারব্রিজ শহর মানুষের সভ্যতা এবং প্রকৃতির সংঘাতের একটা প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই নভেলে। এখানে প্রত্যেকটি সিম্বল এবং তার মিনিংও আমি ডেসক্রাইব করেছি এই টেবিলে। আশা করি এগুলো তোমাদের এক্সাম পারপাসে, যে কোনো ধরনের এক্সামে ভেরি ভেরি হেল্পফুল হবে। এখানে স্টাইল এবং টেকনিক নিয়ে আলোচনা করা হয়েছে, রিয়েলিস্টিক ডেসক্রিপশন এখানে রয়েছে, ট্র্যাজিক স্ট্রাকচার রয়েছে, সিম্বলিক সেটিং রয়েছে, মরাল অ্যান্ড ফিলসফিক্যাল আন্ডারটোন রয়েছে এই নভেলে। এই নভেলের ফেমাস কোটেশনগুলো আমি তুলে ধরেছি একটা টেবিলে, যেখানে দেখো বলা হয়েছে ক্যারেক্টার ইজ ফেট।
সেন্ট্রাল থিম অফ দ্য নভেল এটা কিন্তু। এছাড়াও হি ওয়াজ দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ, আ ম্যান অফ ক্যারেক্টার, এটাও কিন্তু একটা ফেমাস কোটেশন। হেঞ্চার্ড স্ট্রং উইল ওয়াজ টু হিম হোয়াট আ গ্রেট ওয়েট ইজ টু আ পেন্ডুলাম, এটাও কিন্তু একটা ফেমাস কোটেশন। এছাড়াও বিভিন্ন ক্রিটিকরা এই নভেল সম্পর্কে, থমাস হার্ডির এই নভেল সম্পর্কে কি কি মন্তব্য করেছিলেন সেটাও কিন্তু আমি একটা টেবিল আকারে তুলে ধরেছি, যেটা কিন্তু এক্সাম পারপাসে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন ডেভিড সেসিল কি বলেছিলেন, রেমন্ড উইলিয়ামস কি বলেছিলেন, হার্ডি নিজে এই নভেল সম্পর্কে কি বলেছিলেন এবং ইরভিং হো কি বলেছিলেন, সমস্তগুলোই কিন্তু এখানে টেবিল আকারে দেওয়া হয়েছে। এছাড়াও এই নভেলের স্ট্রাকচার এবং প্যারালাল বলতে গেলে এখানে দেখো স্টেজ, ইভেন্ট এবং ট্র্যাজিক ফাংশন, এই তিনটে পয়েন্টে কিন্তু এটা আমি ডিসকাস করেছি। তাই বলতে গেলে আমরা বলতে পারি যে মেয়র অফ ক্যাস্টারব্রিজ হলো এমন এক অনন্ত মানবিক ট্র্যাজেডি যেখানে একটি মানুষ যিনি এক মুহূর্তের ভুলে নিজের জীবনকে ধ্বংস করে দেন সেটা দেখতে পাই, এবং তারপরে সে সৎ পথে ফেরার চেষ্টা কিন্তু করেন, কিন্তু ভাগ্য তাকে আর ক্ষমা করে না, কারণ সেই ভুলটা এত বড়ই ছিল। হেঞ্চার্ডের গল্প আসলে এখানে মানুষ বনাম নিয়তির এক হৃদয় বিদারক উপাখ্যান। তাহলে এই গল্প থেকে আমরা কি মরাল বা কি মেসেজ পাই, যে প্রাইড, সিক্রেসি অ্যান্ড ইম্পালসিভনেস ব্রিং রুইন, ট্রু গ্রেটনেস লাইজ ইন হিউমিলিটি অ্যান্ড রিপেন্টেন্স, ফেট ইজ পাওয়ারফুল বাট ক্যারেক্টার ডিটারমাইন্স ডেস্টিনি। এই মরাল মেসেজ আমরা কিন্তু এই উপন্যাস থেকে পেয়ে থাকি। আশা করি থমাস হার্ডির মেয়র অফ ক্যাস্টারব্রিজ সম্পর্কে ইন ডিটেইল সবাই সবকিছু বুঝতে পেরেছো, যেগুলো এক্সাম পারপাসে তোমাদের অনেকটাই হেল্প করবে। এই ক্লাসে যেমন আমরা হার্ডির এই নভেলটিকে নিয়ে আলোচনা করলাম, এই নভেল থেকে বিশেষ গুরুত্বপূর্ণ এক্সাম ওরিয়েন্টেড সমস্ত ধরনের এমসিকিউ নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তাই অবশ্যই মেয়র অফ ক্যাস্টারব্রিজের ওপরে এমসিকিউ সহ প্র্যাকটিস সেট পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে নিও। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে মেয়র অফ ক্যাস্টারব্রিজের প্র্যাকটিস সেট নিয়ে পরবর্তী ক্লাসে।